কাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এই মিশনে প্রথমেই প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা, অর্থাৎ সিংহের দল। আমাদের ক্ষতবিক্ষত বাঘ, আহত বাঘ পারবে কি সিংহের সাথে লড়াই করে জিততে? ডিয়ার ফলোয়ার্স, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সুন্ডাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে। এখানে আমরা আজকে আড্ডা মারবো। এই আড্ডার নাম হচ্ছে আড্ডা উইথ ক্রিকেট ফ্যান্স। এই প্ল্যাটফর্মটা আমি গড়েছি আপনার মতো দর্শক এবং আমার মতো দর্শক যারা একসাথে কথা বলতে পারি একটা রুমের মধ্যে। আমার সাথে রয়েছেন দুজন গেস্ট এবং এই দুজন গেস্টের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন ইফতেখার, স্বাগতম ইফতেখার ভাই, এবং রয়েছেন রাশেদ ভাই। রাশেদ ভাই, আপনাকে স্বাগতম। খুব সংক্ষেপে বলি, ইফতেখার ভাই আমার মতোই দর্শক, ক্রিকেট ফলোয়ার, এবং সে এখানে লোকাল যে আমাদের ভিক্টোরিয়া ক্রিকেটসের আন্ডারে একটা ক্লাবে খেলে থাকে, একটা ওয়েস্টার্ন সাবার্বে, এবং তার নেতৃত্বে, এবং সে একবার ম্যানেজার ছিলেন। আমরা শিরোপা অর্জন করেছিলাম। সো ক্রিকেট নিয়ে তার কিছু মতামত শুনবো। এবং রাশেদ ভাইও খুবই আবেগপ্রবণ একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান, এবং সারা রাত খেলা দেখে মানে কাজে যায়, এই ধরনের ফ্যান। সো আজকে আমরা আসলে এখানে আড্ডা মারবো। এই আড্ডাটা হচ্ছে যেটা আমরা ড্রয়িং রুমে বসে আড্ডা মারি এবং কথা বলি বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, সেই রকম একটা আড্ডা। আমি কথা বাড়াবো না, আমি সরাসরি আড্ডার মধ্যে চলে যাব। এবং আমি ইফতেখার ভাই এবং রাশেদ ভাই, আপনারা মানে ক্যাজুয়ালি কথা বলতে পারেন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে। আমি প্রথমে মনে করি যে বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে ইউএসএ তে আছে, এবং এই বিশ্বকাপে বা প্রতি বিশ্বকাপে আমরা দেখি যে শুরু থেকে বাংলাদেশের যে খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে একটা প্রসেস, এই প্রসেসটা আসলে আপনাদের দৃষ্টিতে কেমন লাগে, যেটা আমরা আসলে দর্শক হিসেবে অনেকেরই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ইফতেখার ভাই শুরু করেন। আপনি যেহেতু ক্রিকেটের সাথে সরাসরি জড়িত, আমি তো একেবারে জেনুইন দর্শক, লাইক খেলা দেখতে পছন্দ করি কিন্তু খেলি না। ক্রিকেটের সাথে জড়িত ক্রিকেটের স্টুডেন্টও বলতে পারেন, প্রতিদিনই কোনো না কিছু শিখি আর কি, খেলা দেখে দেখে, খেলে খেলে। সেটাই আমার কাছে যেটা মনে হয় হচ্ছে কি, আসলে দল নির্বাচনে যেটা হয় হচ্ছে কি, যখন 15 জন সিলেক্ট করে, আপনার সবসময় কিছু না কিছু মানে ইয়ে থাকবে, যে কন্ট্রোভার্সি থাকবে, যে একে নিলে ভালো হতো, একে নিলে খারাপ হতো। সো আসলে ওগুলা বাদ দিয়ে আসলে টিমের মাইন্ডসেট নিয়ে চিন্তা করা উচিত। আমাদের কিন্তু আসলে দলটা খুব ভালো দল ছিল। আমি একটু পিছিয়ে যাব। 2023 ওয়ার্ল্ড কাপে যখন আমরা খেললাম, আমরা কিন্তু সেই কোয়ালিফাইং এ নাম্বার 3 টিম ছিলাম। যে কিনা আমরা সাউথ আফ্রিকায় গিয়ে সাউথ আফ্রিকাকে সিরিজ হারাছিলাম 2-1। তো সেই টিমটার পারফরম্যান্স আপনি দেখেন হচ্ছে গিয়ে 2023 ওয়ার্ল্ড কাপে কিরকম। প্রেক্ষাপটে অনেক কিছুই হয়। আমার কাছে মনে হয় হচ্ছে গিয়ে প্লেয়ারদের চেয়ে ম্যানেজমেন্টের দায়িত্ব আসলে অনেক বেশি। এখানে আসলে প্লেয়ারদের যেমন ব্যর্থতা, তার চেয়ে বড় বেশি ব্যর্থতা থাকে ম্যানেজমেন্টের। তারা আসলে প্লেয়ারদের কাছ থেকে বেস্টটা বাইর করতে পারে না। অনেক কারণ থাকে। আমার কাছে মনে হয় যখন তারা কন্টিনিউ করতেছিল, সাউথ আফ্রিকান কোচটার নামটা ভুলে গেলাম। কি নাম ছিল জন্য ভাই? সাউথ আফ্রিকা কি ডোমিঙ্গা? রাসেল ডমিঙ্গো। যখন রাসেল ডমিঙ্গো ছিল, তখন উচিত ছিল আসলে ওয়ার্ল্ড কাপের আগে হাথুরু সিংকে না এনে রাসেল ডমিঙ্গোকে দিয়ে পুরো ওই ওই মিশন ওই 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 অ্যাসাইনমেন্টটা শেষ করানো। ওই যে আমাদের খেইটা হারায় ফেলছে, তখন থেকে আমরা কিন্তু এখনো কামব্যাক করতে পারিনি। তো আমার কাছে মনে হয় দ্যাটস ওয়ান অফ দ্য মেজর রিজন ওয়াই বাংলাদেশ টিম এতটা আনস্টেবল। এন্ড আমাদের কোনো না কোনো কন্ট্রোভার্সি সারাক্ষণ লাগিয়ে আছে। ঠিক আছে, সাকিব হাসান 2টা কথা বলে, শান্ত 2টা কথা বলে। এন্ড অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার, আপনার ইউ শুড হ্যাভ মোর গুড ডেজ দেন ব্যাড ডেজ। আনফরচুনেটলি আমাদের লিটন দাস, আমরা খুবই পছন্দের খেলোয়াড়। এত সুন্দর ব্যাটিং করে, চোখে দেখলে চোখে দেখতে ইচ্ছা করে, এত ক্লাসিক্যাল। কিন্তু আনফরচুনেটলি উনি যেমনি করে আউট হচ্ছেন, ঘুরে আসলে একই রকম। আপনি দেখবেন ওই বল স্পিচ করতেছে, সিমিন করতেছে, বোল্ড হয়ে যাচ্ছে, আর নাহলে ড্রাইভ খেলতে যাচ্ছে, পয়েন্ট কিংবা গাড়ি থেকে দিচ্ছে। আপনি যখন প্রফেশনাল ক্রিকেটার, তখন আপনার কাছে অল রিসোর্স আছে হচ্ছে এই জিনিসগুলোকে কাম ব্যাক করার জন্য। তারা পারতেছে না। আমেরিকার মতো একটা দেশের কাছে যদি এইভাবে হেরে যায় 2-1, ভেরি আনফরচুনেট।
ভেরি, ভেরি আনফরচুনেট। হুম। ওদের তাহলে কাছে দেখেন আমাদের হাফ অফ দ্য ফ্যাসিলিটিও নাই। হ্যাঁ, তারা সবকিছু পাচ্ছে তারপরেও পাচ্ছে না। এখানে কিসের জন্য? এখন এটা হচ্ছে মানসিক ব্লক। আচ্ছা এখানে আমি যখন একটা বলেন। জিনিস মানে আপনার সাথে কথার সাথে বলতে চাই আর কি। হুম, যেমন মনে করেন প্লেয়াররা যেমন টেন্ডুলকার বলেন, বিরাট কোহলি বলেন, বড় বড় প্লেয়াররা যারা, আমরা জানি যে আসলে ফর্মে অনেকেই থাকে না এবং এটা খুবই স্বাভাবিক। ১ বছর পর্যন্ত ফর্মে নাও থাকতে পারে। তা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে ফর্মে না থাকা একজনকে জোর করে ফর্মে আনার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যেটা আসলে হিতে বিপরীত হচ্ছে? আসলে আমি বলতে পারি টেন্ডুলকার আর লিটন দাসের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে ভাই। ঠিক আছে? টেন্ডুলকার যখন ফর্মে ছিল না তার আগের রেকর্ড গুলো আপনি যদি দেখেন, তখন কিন্তু তার মানে তার যে ট্যালেন্ট দ্যাট স্পিকস ফর ইটসেলফ। কোন কারণে তার ব্যাট প্যাচ গেছে। একসময় টেন্ডুলকারের টেস্ট এভারেজ নামে 37 হয়ে গেছিল। সে যখন ক্যারিয়ার শেষ করছে তার টেস্ট এভারেজ 55। তো এক্সাক্ট। টেন্ডুলকারের সাথে তুলনা করলে আসলে হবে না। আমি আপনার তুলনা কতখানি করছি প্যাশন আমি 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 তুলনা বলতেছি করছি না। আমি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনার হুম, জিনিসটা হবে কি যে হাউ মাচ প্যাশনেট দে আর। আমি জানি না আপনি Amazon Prime এর লাস্টে ওই একটা ডকুমেন্টারি বেরিয়েছে অস্ট্রেলিয়ান টিম নিয়ে দেখছেন কিনা? সিজন 3 নেইথান লায়ন ১০০ টা টেস্ট টানা খেলছে। এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড যে কোন প্লেয়ার কোন ইনজুরি ছাড়া টানা ১০০ টেস্ট খেলছে। ওই 100 টেস্টে লর্ডস এর টেস্টে গিয়ে সেকেন্ড টেস্টে অ্যাসেজের তার কাফ মাসল ছিঁড়ে যায় হুম, এবং সে ড্রেসিং রুমে বসে কাঁদতেছে। নট বিকজ যে সে খেলতে পারতেছে না। সে বসে কাঁদতেছে হচ্ছে গিয়ে হি ইজ নট এবল টু কন্ট্রিবিউট টু উইন দ্য অ্যাশেজ ফর অস্ট্রেলিয়া। That's how much it means to them. This is how much it pains him not to able to contribute to the team. এবং সে কিন্তু সে ল্যাংড়া পায়ে নিয়ে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামছে এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারত। He হুম, didn't think about that. বাংলাদেশে তামিম ইকবাল এবং মাশরাফি ছাড়া আমার কাছে মনে হয় না কেউ এই জাতীয় ইনজুরি নিয়ে কোনো সময় এভাবে রিস্ক নিতে পারছে বা চিন্তা হুম, করছে। কারোকে দিয়ে প্যাশন টেমনে করা। লিটন দাস দে আর বিজি উইথ টু আদার থিংস। পুনেতে সাংবাদিকদের কাছে তাদেরকে হোটেল থেকে বের করে দিচ্ছে। এগুলো আসলে তাদের দেখার বিষয় না। They are there to play. তারা হোয়াইট নয়েজ ক্যানসেল করলে কেমনে করে ভালো করার চেষ্টা করবে সেটা করছে। আমি খালি লিটন দাসের কথা বলছি। ধরেন সৌম্য সরকার। এগেইন আমার অসম্ভব পছন্দের খেলোয়াড়। সে যখন 2019, 2015 এর ওয়ার্ল্ড কাপ গুলোতে ওপেন করছে, বাংলাদেশকে ফ্লাইং স্টার্ট দিছে। এবং এগেইন এই ছেলেটাকে ধরে হাতে ধরে নষ্ট করে ফেলা হয়েছে। কারণ হচ্ছে তার ব্যাটিং পজিশন গুলোকে বারবার উপর নিচে করার জন্য। এবং সেটা কিসের জন্য জানেন? এই লিটন দাসকে ওপেনার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। আমাদের হুম, আমরা আসলে হইছে কি বাংলাদেশ ক্রিকেট টিমটা মাঝে, মাঝে আমার কাছে ফানি মনে হয়। এরা এখনো ওই যে আপনার রাইট লেফট কম্বিনেশন করে করতে থাকে অ্যাজ ইফ মানে আমাদের লেভেলের যে খেলাগুলা খেলি আমরা, ওরা হুম, মনে করো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে অমনি করে রাইট লেফট কম্বিনেশন করলে বোলাররা টায়ার্ড হয়ে যাবে। যে ঠিক আছে একবার ডান হাতে একবার বাঁ হাতে করলে ফিল্ডাররা বাট ইটস ইন্টারন্যাশনাল ক্রিকেট। তারা এইটা করেই খায়। দ্যাটস দেয়ার প্রফেশন। হুম। সো দে আর ভেরি ইউজড টু ইট। আমাদের আসলে প্রফেশনাল মেন্টালিটি নাই এবং আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি আসলে কখন কি কথা বলে, কোন জায়গায় কি কথা বলতে হবে সেইটা উনি আসলে জানেন না। আমরা কি কেউ জানি অস্ট্রেলিয়ার বোর্ড প্রেসিডেন্ট বা সিইওর নাম কি? না, মোটেও না। আমরা তো কখনো মানে এখানে মিডিয়াতেও দেখি না এদের। একবার আমরা জেমস সাদারল্যান্ড চলে অস্ট্রেলিয়া তো আসছিল। আমরা প্রেসিডেন্টের নামই ভুলে যাই। প্রাইম মিনিস্টারের নামই ভুলে যাই। প্রেসিডেন্ট আছে কিনা সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে? সো সকালে সকালে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায়, রাতে রাতে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায়, সকালে উইঠা জানি যে প্রেসিডেন্ট চেঞ্জ। চেঞ্জ হয়ে গেছে। সো জেমস সাদারল্যান্ড প্রাইম মিনিস্টার নট প্রেসিডেন্ট সিএ অ্যাকচুয়ালি, সরি। এর ক্রিকেট অস্ট্রেলিয়ার যে চেয়ারম্যান সিইও ছিল, একবার খালি আইসে আপনার প্রেস কনফারেন্স করছে যখন স্যান্ডগেট ইনসিডেন্ট হয়েছিল হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকাতে। তো আসলে আমাদের ইনফ্যাক্ট সবাই এত কথা বলে আসলে পুরো বিশ্ব নষ্ট করে ফেলায়। হুম, তো এই এবং আমরা আসলে মাঝে, মাঝে নিজেদেরকে ফলস হোপ দেই। যেমন এর আগের ওয়ার্ল্ড কাপের আগে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা করলাম কি এত বাজে পিচ বানালাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে টাকা নিলাম কোভিড এর মাঝখানে এবং তাদেরকে হোয়াইট ওয়াশ করে দিলাম। ফলস প্রাইড ঠিক আছে? যে আমরা অসম্ভব ভালো করতেছি অ্যান্ড দেন উই ডিড ফুস ইন দ্য মেইন টুর্নামেন্ট। এবং হুম। এইবারও একই কাজ করতে গেছি আমরা। আসার আগে জিম্বাবুয়ের সাথে আমরা টি-20 খেলতেছি। এবং ওখানে আমরা একটা খেলা হারছিও। মানে এইগুলা কিন্তু ডিসিশন আসলে তো বিসিবি এইগুলা ঠিক হ্যাঁ, করে হ্যাঁ যে অবশ্যই। বিশ্বকাপের আগে কোন সিরিজ কে কখন খেলবে। এগুলো তাদের মাথার মধ্যে এই চিন্তা নাই যে এই দলটাকে আসলে মানে বড় মঞ্চে নেওয়ার আগে আসলে কি করতে হবে, তাই না? এক্সাক্টলি। কারণ হচ্ছে আপনি যদি ভালো অপোনেন্টের সাথে না খেলেন, কম্পিটিটিভ ক্রিকেট না খেলেন, আপনার কিন্তু আসলে ইমপ্রুভ করতে পারবেন না। আপনি মুস্তাফিজকে নিয়ে আসলেন আইপিএল এর মাঝখান থেকে। হুম, আইপিএল এর মতো ওরকম পাটা পিচে যেখানে কিনা ২০ ওভারের খেলায় ২৮০ রান হচ্ছে।
তো এখানে যদি মুস্তাফিজ 4 ওভার বল করে 30 রানে 3 উইকেট দিতে পারে, এটা যদি বেটার লার্নিং ওর কাছে কোনো কিছু হইতে পারত না। আমাদের এক্স্যাক্টলি। আসলে ভিশনের অনেক সমস্যা। আপনি তাসকিনকে খেলতে চান না? কেননা আপনি রিজার্ভ করতেছেন আইপিএল এর জন্য। তাসকিনকে আপনি টেস্টও খেলতে দেন না। হুম, হুম, হুম। তাসকিন খেলতে চায় না। তো আপনি আসলে কি আপনার ইনভেস্টমেন্ট কোথায় যাচ্ছে? হুম। আসলে তো আপনি বলেন। আমি তো অনেক বলব। আমি বলতে পারলে এই হিসাবে 2 ঘন্টা বলতে পারবো, বুঝছেন? মানে আমার না, এত না, না, ঠিক না, ফ্রাস্ট্রেশন কাজ আছে। করে। আপনার প্রসঙ্গ আপনি তো হচ্ছেন এক্সপেরিয়েন্স লোক। এইভাবে আপনার কথা বলার ধরন আর আমার বলার ধরনটা আসলে ডিফারেন্ট হবে। কারণ আমি কোনো টেকনিক্যাল জিনিস বলব না। আমি এজ এ দর্শক হিসাবে আমার কাছে যেটা অনুভূতির জায়গা সেটাই বলব। হ্যাঁ, ঠিক আছে? এক্স্যাক্টলি। আপনারা যেহেতু আ ক্রিকেট খেলেন এবং ক্রিকেট সাথে সংশ্লিষ্ট আছেন অনেকদিন সুন্না ভাই এবং আপনি দুজনেই। সো আপনাদের বলাটা মোর ওভার টেকনিক্যাল হবে। কিন্তু আমার বলাটা হচ্ছে আ ইমোশনাল। তো ১ম এ আ সুন্না ভাইকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা আড্ডার আয়োজন করেছেন। আ এবং শুরু করতে চাই ১ম এ যেটা ইফতেখার ভাই বলল যে আমাদের সিলেকশন। সিলেকশন আমি মনে করি আ আমাদের যা আছে, রিসোর্স যা আছে, লাইক আমাদের যে ব্যাটসম্যানরা কিংবা প্লেয়াররা আছে, তাদের মধ্যে সিলেকশন বেস্টই হয়েছে। এখন প্রত্যেকটা সিলেকশনেই কিছু কন্ট্রোভার্সি থাকবেই। এটা যেমন ইন্ডিয়াতেও কন্ট্রোভার্সি আছে, পাকিস্তানেও আছে, সব দেশেই আছে। সো ওইটা নিয়ে আসলে তেমন বলার কিছু নাই। কারণ আমাদের পাইপলাইনও অত স্ট্রং না যে আমরা আমাদেরকে বাছতে হয় মন্দের ভালো। মন্দের মধ্যে যারা সবচেয়ে কম খারাপ খেলে তাদেরকে আমরা নেই আরকি। সো ওই হিসাবে সিলেকশন নিয়ে কোনো কমেন্টস নাই আমার। সিলেকশন যা আছে আলহামদুলিল্লাহ। তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, আ আমি আশাবাদী মানুষ। আ আমাদের এই জায়গায় আমরা খেলা দেখাটা যদিও আমাদের একটু প্রবলেম আমেরিকার টাইমের সাথে। কিন্তু কালকে মনে হয় ভালো টাইমেই খেলা সকাল হ্যাঁ, 10:30 10:30 সময়। এবং উইকেন্ডে উইকেট এটা উইকেট খুবই একটা মানে আ ব্লেসিংস খুব ফর ভালো। আস। আ সেই সাথে অ্যা এই ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি খুব আশাবাদী। আশাবাদী এই কারণে আ বাংলাদেশ অ্যা কেমন পারফরম্যান্স করবে সেটা আ তখনই বলা যাবে। কিন্তু তারপরেও আপনি যদি স্ট্যাটিস্টিকস এর দিকে যান যে এট লিস্ট আমরা যদি শ্রীলঙ্কাকে কালকে হারাতে পারি, তো আশা করা যায় আমরা 2nd রাউন্ডে যাবো। কারণ নেক্সট লাস্ট ২ টা ম্যাচ হচ্ছে আমাদের ওয়েস্ট ইন্ডিজে। ওই ২ টা জায়গায় আমাদের বেসিক্যালি নেদারল্যান্ড এবং আ ইয়ের সাথে খেলা। নেদারল্যান্ড আর কে এটা? নেপাল। ওয়েস্ট ইন্ডিজের যে খেলাগুলি হবে ওই খেলাগুলি আমরা জিতবো। কারণ ওই খেলাগুলিতে ওই জায়গায় অত একটা ব্যাটিং অ্যা উইকেট না। মোর ওভার স্পিনারদের বেশি দখলে থাকবে। তার উপরে আমি মনে করি যে আমাদের নেপাল এবং নেদারল্যান্ড ওই জায়গায় মাত্র একটা করে বাঁহাতি ব্যাটসম্যান আছে। সো ওইটাও আমাদের জন্য একটা পজিটিভ সাইড হবে। আমাদের ২ টা বাঁহাতি স্পিনার আছে। সো তারা ওই জায়গায় ভালো করবে আশা করা যায়। আর মাহমুদুল্লাহ কিন্তু কিংস্টনে ৫ উইকেট নেওয়ার একটা রেকর্ড আছে ওর। যতজন ৫ উইকেট নিছে তার ভিতরে মাহমুদুল্লাহ একজন, মুথিয়া মুরলীধরন আছে। সো ওরা ৫ স্পিনাররা ওই জায়গায় বেশি ভালো করে। সো ওই ২ টা ম্যাচ যদি জিতি আর কালকে যদি আল্লাহর রহমতে মায়ের দোয়া বলতে হয়। মায়ের দোয়ায় যদি জিতে যাই কালকে, তা আশা করা যায় 2nd রাউন্ডে যাবো। বাট 2nd রাউন্ডে I don't think যে বেশি দূর যাইতে পারবে বাংলাদেশ। 2nd রাউন্ড পর্যন্ত গেলেই আপাতত আমরা খুশি আরকি। আচ্ছা, মন্দের আমার ভালো যেটা আমি বলতেছিলাম। আ আ যেহেতু আমরা কথাটা শুরু করছি, মানে এখন আমরা কালকের ম্যাচেই যেহেতু আমরা তারা বিশ্বকাপ প্রিপারেশন ম্যাচে আমরা টপ অর্ডারটা ফিক্স করার জন্য অনেক চেষ্টা করেছি এবং অনেক রোটেটেড করেছি। আল্টিমেটলি এখনো পর্যন্ত কোনো মানে রেজাল্ট আসে নাই। এখন কালকে হয়তোবা এখানে লিটনকে ড্রপ করা হতে পারে, না সৌম্যকে করা হতে পারে। এগুলো হচ্ছে কি ম্যানেজমেন্টের বিষয়। কিন্তু আসলে মানে টি-টোয়েন্টি তো মানে মার ছক্কা মার এই ধরনের একটা খেলা। তো এখানে বেসিক্যালি কালকে টপ অর্ডার ফেল করলে কি আমাদের কোনো সুযোগ আছে? আমাদের টপ অর্ডার ভাই এমনি সবসময় ফেল করতেছে। আমাদের যা রান করে চিলিদের মারার জন্য রান করে। ঠিক আমরা আছে? আমরা মিডল অর্ডার নিয়ে বাইচা আছি ভাইয়া। হ্যাঁ, আমাদের আসলে কালকে আমার কাছে যেটা মনে হয় তানজিদ তামিম আর আর ৩ নাম্বারে আমি শান্তই মনে হয় খেলবে।
আর ৪ এ হয়তো আমার সাকিব খেলবে। আমি একটু ইফতেখার ভাইয়ের সাথে দ্বিমত করতে চাই এই জায়গাটায়। ৩ নম্বরে শান্তকে আসলে আমি চাই না। আমি ৩ নম্বরে সাকিবকে চাই। কারণ ও সাকিব যদি যদি ৩ নাম্বারে ওর খেলে তাহলে নিজের সবচেয়ে বেস্ট পজিশনটাতে হবে। ব্যাক করে, সাকিব যদি নিজের পজিশনটাতে ব্যাক করে, কারণ শান্ত তো ও পারতেছে না। সো হ্যাঁ, let him play at the at the end. ৫ হ্যাঁ। নাম্বার, ৬ নাম্বার ওই এখন জায়গায় নামতো। এগেইন ঘটনা হচ্ছে গিয়ে বাংলাদেশ টিম এতখানি ম্যাচুরিটি লেভেলে আসছে কিনা সেটা হচ্ছে কথা। আমি যদি এক্সাক্টলি। কারণ বুঝতে পারছি, ঠিক সাকিব আছে? ৩ নাম্বারে আমাদের এখনো পর্যন্ত সাকিব ইস দ্য বেস্ট ব্যাটসম্যান ৩ নাম্বার পজিশনে। কোনো ডাউট ৪ নাই। নাম্বার পজিশনে তৌহিদ হৃদয় ছিল, ওরে পিছনে নেওয়া হচ্ছে। সো আমি মনে করি লিটন দাস অথবা সৌম্য যেকোনো জনই খেলুক, যে কারো যদি সেটা তাদের ডে হয়ে থাকে তাহলে এনি বোলিং এগেইনস্ট এনি বোলিং লিটন অর সৌম্য দে উইল ডু দেয়ার বেস্ট যদি তাদের ডে হয়ে থাকে। সেটা বলে নিচ্ছি কন্ডিশন। কিন্তু আহ, যদি খারাপ খেলে তাহলে তো খারাপ সবসময়ই খেলে, সো নাথিং টু লুজ। বাট ৩ নম্বরে সাকিব, ৪ নম্বরে তৌহিদ, ৫ নম্বরে শান্ত, ৬ নম্বরে মাহমুদুল্লাহ। এরকম ভাবে যদি হয় আমার মনে হয় ভালো হয় জিনিসটা। এখন বাকিটা ম্যানেজমেন্ট তো আমার কাছে সবসময় যেটা ডিল মনে হয় করে, দেখেন মিলা নিতে পারেন কালকে। আমার কাছে মনে হয় তানজিদ তামিম, সৌম্য, রাইট? ৩ এ নাজমুল ওকে। শান্ত, ৪ এ হয়তোবা তৌহিদ হৃদয় খেলাতে পারে, ৫ এ হয়তোবা সাকিব, ৬ এ মাহমুদুল্লাহ, ৭ এ জাকের আলী খেলবে। এবার আমার কাছে মনে না হয় কালকে জাকির আলী রিডিং ৭ নিবে। নাম্বার পজিশন ফিক্সড, হ্যাঁ। ওইটা জানি। কিন্তু ৮ এ ধরেন মানে মাহদী, ৯ এ রিশাদ, ১০ এ তো যে তানজিম সাকিব ওই ছেলেটাকে মাহাদি খেলাতে পারে, মাহাদি ১১ তে আপনি হয়তোবা আপনি মনে করেন মাহাদি খেলবে কালকে মাহদী কাল বেস্ট খেলবে। 11? কারণ হচ্ছে কি ওর ব্যাটিংটা ভালো তো কম্পারেটিভলি। এখন এগেইন ডিপেন্ড করে যদি তাসকিন ফিট হয়ে যায়, তাহলে বাদ দিচ্ছেন কাকে? শরীফুল তো ইনজুর্ড, শরীফুল ইনজুরড। খেলতেছেন। আমি হ্যাঁ, তাসকিনও এখন আমি সিওর না 50-50। না তাসকিন তো আপনার খেলবে। যদি তাসকিন খেলে তাহলে তানজিম হাসান তামিম বাদ পড়বে। আপনার ২ টা স্পিনে যাবেই সে। কারণ বাংলাদেশের এখনো সেই গুড় দেওয়া হয় নাই। আপনার ৭ টা ব্যাটসম্যান নিয়ে নামে টি-20 খেলবে। না, আমার মনে হয় কালকে ওরা ৩ টা পেসার নামাবে। আমি জানি না, অথবা বাংলাদেশের কালকে অনেক সময় মানে খুব খারাপ অবস্থা থেকে যখন কোনো দল কোনো ট্যুরে যায় এবং অনেক সমালোচনার ভিতরে যখন পড়ে যায়, তখন কিন্তু অনেক সময় দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে হয়তোবা ফিরতে পারে। কিন্তু কালকের খেলার পরে যদি নেগেটিভ কিছু রেজাল্ট আসে তাহলে তো বাংলাদেশের মানে আর কিছু নাই। আমার কাছে মনে হয় মানে কি দিয়ে আপনি পিঠ ঠেকাবেন? আসলে পিঠ ঠেকানোর কিছু নাই ভাই। বাংলাদেশের সত্যি কথা আমার টি-20 যখন থেকে শুরু হইছে, আমরা কোন সময় ভালো টিম ছিলাম না। একদম এক্স্যাক্টলি। বাস্তবভাবে কথা বলে, ঠিক আছে? মানে একদম বাস্তবতার কথা বলছি। ওই মাঝে, মাঝে ২-১ টা খেলা এদিক ওদিকে জিতছি, ইয়ে করে জিতছি। বাট আমরা আসলে টি-20 তে কোন সময় এরকম ভালো কিন্তু খেলতে পারি নাই। টি-টোয়েন্টি আমরা যতবারই জিতছি, ইফতেখার ভাইয়ের সাথে একটু এড করি। টি-টোয়েন্টি তে আমরা যতবার ভালো করছি শুধুমাত্র বোলারদের জন্য ভালো করছি। নট ফর এক্সাক্টলি। ব্যাটসম্যান। হুম। আমাদের ওরকম কোনো পাওয়ার হিটার নাই। আমাদের হচ্ছে এক্সাক্ট। স্কিল হিটার, ঠিক আছে? এখন আপনি বলতে পারবেন না, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল ধরেন কোন লাস্ট ওভারে ২০ রান লাগবে। আপনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলা হলে কোন সময় বলতে পারবেন না যে এটা হবে না। হুম। ওরা ৩-৪ বলের মধ্যে করে ফেলতে পারবে, কোন সমস্যা নাই। কিন্তু আমাদের যদি লাস্ট ওভারে ২০ রান লাগে, 95% অফ দ্যা টাইম আমরা চেজ করতে পারব না। ভাই লাস্ট কারণ ওভারে আমাদের সেই ২০ রান কেন ১২ রানই চেস করতে আমার আমাদের। নার্ভের সমস্যা আছে, না? নার্ভের সমস্যা আছে, আমাদের ওই হিটিং এর ক্যাপাবিলিটি নাই। কালকে আমেরিকাকে দেখেন লাস্ট ওভারে ১৫ রান লাগতো। ওরা কিন্তু ঠান্ডা মাথায় খেলছে। ১৫ রান করার জন্য কিন্তু বেশি না। ২ টা, একটা ৬, একটা ৪ মারছে আর বাকি কিন্তু সিঙ্গেল ডাবল নিয়ে বাই করে ফেলেছে। ঠিক আছে? আমাদের হয় কি আমরা সব বলে জোরে মারতে চাই। হুম। তো ওই যে যেটার কারণে আসলে হয় না। আমরা মাহমুদুল্লাহ আর মুশফিকের ইনিংসটা খেয়াল আছে কিনা ইফতিকার ভাইয়ের? লাস্ট ওভারে আমাদের ১২ রান দরকার ছিল ইন্ডিয়ার বিরুদ্ধে। মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার অবশ্যই ওটা তো হচ্ছে ভোলার মতো না। ঠিক আছে? ওইটা তো মানে লাস্ট ৩ বলে ১ রান আনবিলিভেবল। লাগে, ২ রান লাগে। ঠিক আছে? সেইটা আমরা হ্যাঁ, উঠাটা ৬ গ্লোরি শট খেলতে গিয়ে আমরা চলে গেলাম। চলে এবং গেল। এমন তাও না যে কি ধোনি আপনার ২ জন মাঠও সিনিয়র ব্যাটসম্যান। সিনিয়র ব্যাটসম্যান। ওই ক্রিস। ওভারে আপনার ১২ রান লাগতো, মুশফিক কিন্তু অলরেডি ডিড দ্য হার্ড ওয়ার্ক। ১ম ২ বলে ২ টা ৪ মেরে কিন্তু খেলা শেষ করে হ্যাঁ, দিছে। আমার হ্যাঁ। তখন ৪ বলে ৩ রান লাগে এবং ধোনি কিন্তু মাঠ পুরা ছড়ায়ও রাখছে। আপনি যদি খেয়াল করে মনে আছে কিনা আমরা জানি না। ওরা ২ জন যখন আউট হয়েছে মাহমুদুল্লাহ এবং মুশফিক, দুজনই হুম, ডিপ মিড উইকেটে ছক্কা মারতেই আউট হইছে। ছক্কা মারতে যায়। হ্যাঁ। আমার তো দরকার নাই গ্লোরির। এই যে ছক্কার কারণে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি। মেহরাব হোসেন অপি অনেক আগে বাংলাদেশের জন্য খেলছে ওপেনিং।
ওপেনিং প্লেয়ার ছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না। 99 হ্যাঁ ওয়ার্ল্ড কাপেও খেলছে হ্যাঁ অপি। হুম, তো অপি মনে হয় ১ম এ আপনার যখন ডেবু করে বাংলাদেশের জন্য, ও খেলে হচ্ছে কি আপনার ইন্ডিয়ার সাথে। সেই বছর ইন্ডিয়া, বাংলাদেশ এবং কেনিয়া একটা ট্রায়াঙ্গুলার মেরা সিরিজ বছর করছিল। অপি তো মনে হয় ফার্স্ট সেঞ্চুরিয়ান ছিল ৫ বাংলাদেশের। সেঞ্চুরিয়ান জিম্বাবুয়ের সাথে করছিল। তো ও যখন আপনার ১ম খেলাটা খেলতে যায় 95 বা 94 এর দিকে, তখন আমরা তো সিসিএস এর ওখানে খেলতাম। তো ও ওইখানে আসতেছে। ডেবু করে আসছে। তো ওই খেলাটা ও ৪ রান করছিল। ৩ বল খেলছে, ৪ রান করছে, একটা ৪ মারছে। হ্যাঁ? একটা ৪ মারছে। তো লেফট আর্ম যে সুনীল যোশী ছিল ওপেন করছিল, ওকে মারছে। তো আসছে, আমরা বলছি, "এই মিয়া ওপেনিং করতে গেছেন মিয়া। আউট হয়ে গেলেন মিয়া। আপনারা যদি আমরা কত আপনি এত ভালো খেলেন, এত সুন্দর খেলেন। আপনি এটা কি মারলেন মিয়া?" আউট হয়ে গেল ওকে। তখন আমাদের কি বলে জানেন? "ওই বেটা এত কত কস করলে? একটা ৪ মারছি না?" ওই যে একটা ৪ মারছে ওটাতেই সে খুশি। ঠিক আছে? মানে দ্যাটস হিজ স্যাটিসফ্যাকশন। ঠিক আছে? এখন আমাদের আসলে অন্য করে হয়ে গেছে। আমরা যদি কোন রকম ২০-৩০ রান করে ফেলাতে পারি, তাহলে আমার নেক্সট জায়গা দ্যাটস থাকে। এনাফ। এবং আমাদের এই মেন্টালিটি কিন্তু চলে আসছে বছরকে বছর ধরে। এইটাই আসলে আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের উপরে প্রচন্ড ধরনের একটা প্রেসার থাকে যে আমি পরবর্তী এই ম্যাচে একটা মানে সম্মানজনক রান না করলে, মানে দলের কথা চিন্তা না করে নিজের কথা আমি বলতেছি, যে আমাকে নেক্সট ম্যাচে আমি জায়গা পাচ্ছি কিনা, এই ধরনের কোনো প্রেসারে আছে কিনা বাংলাদেশ দলে। সব প্রেশার সব প্লেয়ার তো নাই ভাই। আপনি চিন্তা করে দেখেন লিটন দাসকে যেই পরিমাণ সুযোগ দেওয়া হইছে, আমার কাছে মনে হয় না অন্য কোন প্লেয়ারকে এই পরিমাণ সুযোগ দেওয়া হইছে। ইমরুল সৌম্য কায়েস ভালো ফর্মে ছিল, বাদ পড়ে সৌম্য গেছে। সৌম্যর তো ব্যাটিং অর্ডার নিয়ে আপনারা খেলে নষ্ট করে ফেলছেন। মেহেদী হাসান মিরাজ কেন আজকে টিমে নাই? হ্যাঁ, সম্মত বলা এই হয়, এই এই সম্মত বলা টিমের মধ্যে শুধু মেহেদী মিরাজকে আমি মিস করতেছি, সত্যি কথা হ্যাঁ, যেটা। সম্মুখে তো বলা হয় হাতুড়ে সিং এর এক কারণেই ওকে বারবার রাখা হয়, এটা মানে না, দর্শকদের হাথুরু একটা সিং এর হ্যাঁ, হ্যাঁ, দর্শকদের দর্শকদের কথা একটা কিন্তু আমার কথা হচ্ছে কি আন্ডার হাতুড়ি সিং ও কিন্তু অসম্ভব ভালো করছে। ও খারাপ করলো কেন? ওর ব্যাটিং পজিশন কেন চেঞ্জ করা হইলো? যখন কিনা আপনার তামিম আর সৌম্য ভালো মতো ওপেনিং করতেছে, ওর ইনজুরি নাই, ও রান পাচ্ছে। আপনি কেন ওর পজিশন চেঞ্জ করলেন লিটন দাসকে খেলানোর জন্য? হুম, হুম। আপনার তো সেটেল অস্ট্রেলিয়ার এই সাকসেস এর পিছনে কারণটা কি? এত বছর ধরে লেগেসি ওদের, কারণটা কি? আপনি চিন্তা করে দেখেন তো অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যানের কথা যদি আমি আপনাকে বলতে থাকি, আপনাকে আমি হাতে গুনে বলে দিতে পারবো কে কখন কত বছর ধরে খেলছে। আপনি যদি ওয়ানডে কথা চিন্তা এক্সাক্টলি। করেন, গিলক্রিস্ট মার্কোয়া বছরকে বছর খেলে গেছে। হুম, এক্সাক্টলি। যখন হুম, মার্কোয়া রিটায়ার করে গেছে, তখন হেইডেন গিলক্রিস্ট খেলে গেছে বছরকে বছর। আপনি টেস্টের কথা চিন্তা করেন, হেইডেন ল্যাঙ্গার বছরকে বছর, বছরকে বছর খেলে গেছে। কোন চেঞ্জ নাই। দ্যাটস দেয়ার ব্যাটিং পজিশন, দ্যাটস হাউ দে ব্যাক আপ দেয়ার প্লেয়ার্স। স্টিভেন স্মিথ ১ বছর পরে ফ্রিতে রান করে নাই? করছে তো। হুম, এটা হচ্ছে গিয়ে অল হাউ মাচ মানে মেন্টালিটির ডিফারেন্স আসলে আমরা সাব কন্টিনেন্টের মানুষজন অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এদের কারো ধারে কাছে নাই। We are nowhere near যে এরা মেন্টালি কতখানি স্ট্রং, এরা কতখানি ভালোবাসে, কতখানি প্যাশন এদের খেলার জন্য। এই যে আমি আরেকটা প্লেয়ার কথা বলি, সাব্বির রহমান এত ভালো প্লেয়ার, জেনুইন হার্ড হিটার বাংলাদেশের। এগেইন আমাদের সমস্যা কি আমাদের যখন কোনো নাম হয়ে যায় আমাদের কলার গুলা উঁচা হয়ে যায়। আমরা কলার নামায় রাখতে পারি না। ঠিক আছে? আমরা তখন খেলাটা ফোকাস বাদ দিয়ে আমাদের কাছে মনে হয় এড করা, টিকটক। কেমনে করে কোন টিকটক করা, ১০ টা হ্যাঁ, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ানো। বাংলাদেশের প্রসপেক্ট বলতে তো আমরা সাব্বির রহমান, নাসির হোসেন নাসির হোসেনের এদেরকেই কথা আমি মনে করছি আসতাম যে একটু পরে রাশেদ ভাই। আপনি নাসিরের কথা হ্যাঁ, চিন্তা করে দেখেন। হি ওয়াজ সাচ এ গুড ফিনিশার। হ্যাঁ, ঠিক আছে? এখন আমার আপনারা দেখা যদি আপনি বেস্ট যখন ফিনিশার অফ বাংলাদেশ। বাংলাদেশের টিমের কি হলো হুম, ছেলেটার? শুধুমাত্র হচ্ছে কি নিজেদের দোষের কারণে, নিজেদের ইনডিসিপ্লিন এর কারণে চলে গেল। আজকে বিরাট কোহলি হইছে ভাই, এমনি হয় নাই। ঠিক আছে? হিজ ডেডিকেশন, হুম, ও যখন ওই নিজের পেট দেখছিল আয়নার মধ্যে, তারপর থেকে ওর ডায়েট, খাওয়া-দাওয়া সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে। এমনও দিন গেছে ও মিষ্টি খাইতে পছন্দ করত। মতিচুরের লাড্ডু গন্ধ শুকে ছেড়ে দিছে, খায় নাই। আর হুম। আমাদের তো বিরিয়ানি খাওয়ার প্লেয়ার জন। ঠিক আছে না? সো আমরা তো আমরা তো যতটুকু খবর পাইলাম যে ডিভিশনে যেগুলা খেলা হয় ঢাকায় সবকিছুতে মধ্যাহ্নভোজে বিরিয়ানি ভালোই ভাতের ব্যবস্থা করা হয়। হ্যাঁ। এবং মানে এইটা বিরিয়ানি খাওয়া আমাদের হয়, হাজির আরেকটা বিরিয়ানি। মেইন হাজিরবাদ। এবং আপনি যে বললেন না যে আমাদের ঢাকা লিগে এত করাপশন ভাই, মানুষ কেমনে করে ভালো করবে বলুন? হুম, আমাদের যে ঢাকা প্রিমিয়ার লিগটা খেলা হয় এটা তো আসলে খেলায় হচ্ছে গিয়ে আপনার প্রিমিয়ার লিগে যেই সমস্ত টিম চ্যাম্পিয়ন হয় এবং যারা ওই যে আপনার এই সুপার লিগে খেলতে পারে, তারা বোর্ডের ডিরেক্টর নিয়োগ করতে পারে।
হুম। তো আমাদের আসলে খেলা হয় প্লেয়ার বাই করার জন্য না। ওই ডিরেক্টর কেমনে করে শিপ করার জন্য সেটা ডিরেক্টর বাইর করার জন্য। আপনার বছরকে বছর আবাহনী কেমনে করে চ্যাম্পিয়ন হইতেছে। কারণ আম্পায়ারদেরকে বলাই থাকে ওদের এগেইনস্টে এলবিডব্লিউ করে দিবি না। হ্যাঁ। ওদের এগেইনস্টে কট বিহাইন্ড হইলেও একদম 100% ব্যাট লাগে না গেলেও তোরা দিবি না। ভাই এমনি করে তো আসলে প্লেয়ার বাড়িতে পারে না। ঠিক আছে? যেই প্লেয়ারটা মনে করেন অন্য টিমে খেলতেছে, সে যখন উইকেট পাবে না। কেননা আমি প্রিটি সিউর আমাদের সিলেক্টররা সব খেলা গিয়ে দেখে না মাঠে। না। সুতরাং তারা মাঝে, মাঝে স্ট্যাট বেসড ইনফরমেশন দেখে, স্কাউটিং এর কথা শুনে। এখন ধরেন আপনি একটা খেলায় ৫ টা উইকেট পাইতে পারতেন। আম্পায়ার আপনার ৩ টা আউট দেয় নাই। আপনার কিন্তু স্কোর বুকে লেখা থাকবে ১০ ওভার ৪০ রান ২ উইকেট। ১০ ওভার ৪০ রান ২ উইকেট, ১০ ওভার ৪০ রান ৫ উইকেটের মধ্যে কোনো ডিফারেন্স আছে। হুম। সো মানে আপনি কিভাবে প্লেয়ার বের করবেন ভাই? ঠিক আছে? এত অনিয়ম, আপনার আম্পায়ার্স কমিটিতে অনিয়ম। মাঠ নাই ভাই। ঠিক আছে? ফতুল্লা একটা স্টেডিয়াম ছিল। ওই স্টেডিয়ামের বাইরে গেলে পুকুর। মাঠের বাইরে যেখানে গাড়ি রাখা হতো সেখানে পানি দিয়ে ভইরা আছে। ঠিক আছে? ওইটার মধ্যে এত হাজার, হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট কই যাচ্ছে ভাই? আচ্ছা, আমি জানি না, আমরা যখন মানে স্কুলে ছিলাম আমরা তো নির্মাণ খেলেছি, এবং নির্মাণে আমি খেলার সময় এরকম হয়েছে যে আমাদের যেমন আমার স্কুল যখন খেলছে, দেখা গেছে যে ওইখান থেকে কিন্তু সেকেন্ড ডিভিশন অথবা ফার্স্ট ডিভিশনে সুযোগ পেয়ে তারপরে সে ডিভিশনালে চলে গেছে। এরকম মানে অনেক ট্যালেন্ট কিন্তু স্কুল থেকেই বের হয়ে যায়। কিন্তু এখন কি নির্মাণ হয় কিনা আই এম নট শিওর। নির্মাণ বাট আমার মনে হয়, কিন্তু নির্মাণ হচ্ছে এখন হচ্ছে কি আম আমার পার্সোনাল যেটা এক্সপেরিয়েন্স পোলাপান দে আর নট সিরিয়াস অ্যাবাউট প্লেইং ক্রিকেট। ঠিক আছে? হুম। বা ডেডিকেশন নাই। ঠিক আছে? সবাই চায় সাকিব আল হাসান হইতে। সাকিব এটাই আল হাসানও ইটস নট ইজি। ঠিক আছে? পৃথিবীতে সাকিব আল হাসানের কোন রিপ্লেসমেন্ট এখনো পায় নাই। কয়টা আপনার সাকিবের মতো অলরাউন্ডার আছে? সুতরাং আপনি কিভাবে পাবেন? এটা তো বইলা লাভ নাই। আমরা আমি যখন খেলতাম তখন আমাদের আমরা খেলতাম হচ্ছে আমরা প্র্যাকটিস করতাম দীপু রায় চৌধুরী এবং ওয়াহিদ গনি স্যারের আন্ডারে। উনারা আমাদেরকে বলতো হচ্ছে তোমরা যদি আমার এখানে ১০ বছর ট্রেনিং করো, তুমি খুব ভালো ক্লাব ক্রিকেটার হবা। আর তুমি যদি এক্সট্রা অর্ডিনারি হও তুমি ন্যাশনাল টিমে খেলবা। আপনার গ্রাউন্ড ফ্যাসিলিটি ভালো না। আপনার গ্রাউন্ড ফ্যাসিলিটি ঠিক করতে হবে। আমার মনে হয় মোটামুটি আপাতত আজকে এতটুকুই থাক। কালকে খেলা হবে মনে হয় ১২-১৩ ঘন্টা পরেই খেলা শুরু হয়ে যাবে, বা ম্যাক্সিমাম ১৫ ঘন্টা। খেলায় ম্যাচের একটা রেজাল্ট আসবে। রেজাল্টের পরে হয়তো আমরা ম্যাচ রিভিউ নিয়ে কথা বলবো। কিন্তু যে জিনিসটা আসলে আমরা আশা করি, বাংলাদেশ সবসময় জয়ের তো বিকল্প কিছু নাই। কারণ এই একটা জিনিসই আছে মোটামুটি, যে দেশে সবাই একসাথে আনন্দ উল্লাস করে। তো কালকের রেজাল্টের উপর সংক্ষেপে যদি বলেন যে কি আপনার মানে ফেভারিট কে, এবং যেহেতু গুগলে তারা স্ট্যাটিস্টিক দিচ্ছে 60-40, তো শ্রীলঙ্কা 60, বাংলাদেশ 40, কি বলেন ইফতেখার ভাই? আমার কাছে মনে হয় দ্যাটস এ ফেয়ার প্রেডিকশন। আচ্ছা। 60-40 ফেয়ার প্রেডিকশন এবং আমি অবশ্যই চাই বাংলাদেশ জিতুক। কিন্তু আবেগ না বিবেক দিয়ে চিন্তা করলে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখনো শ্রীলঙ্কার কাছে একটু পিছিয়ে আছে। ঠিক আছে। রাশেদ ভাই কিছু বলার আছে? আমি তো আশাবাদী লোক ভাই। আমি আশা করি বাংলাদেশ কালকে ভালো খেলবে। হার জিত তো থাকবেই। আমার কথা হচ্ছে ভালো খেলবে। ঠিক আছে। ইফতেখার ভাই থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ আচ্ছা। গুড নাইট। কালকে দেখা হবে Thank ইনশাআল্লাহ। আশা করি বাংলাদেশ জিতবে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদেরকে আবারও ধন্যবাদ।